আতঙ্ক এক্সপ্রেসের সকল যাত্রীদের জানাই স্বাগতম। আমাদের এই ট্রেন যাবে ভূতের দেশে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শ্রীকান্ত। শুনছেন আমাদের চ্যানেলের ৩৩ নম্বর এপিসোড। আজকের এপিসোড মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাবো। এর সাথেই আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। এবং ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আমিনা, এবং তিনি লিখেছেন, হ্যালো শ্রীকান্তদা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমার ঘটনা অনেকদিন ধরে শুনছি, তবে অনেকবার চেষ্টাও করেছি তোমাকে আমি কিছু ঘটনা লিখে পাঠাবো। আজকে যে ঘটনায় তোমাকে লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটি একটু মর্মান্তিক হতে পারে বা একটু কষ্টদায়ক হতে পারে। ঘটনাটি শুনেছিলাম আমার এক বান্ধবীর মায়ের কাছ থেকে। জানি না ঘটনাটি কার, তবে ঘটনাটি যখন শুনছিলাম আমার চোখ থেকে আমি জল আটকে ধরে রাখতে পারিনি। তো যাই হোক, যেরকমভাবে ঘটনাটি উনি শুনিয়েছেন আমি ঠিক সেইভাবে ঘটনাটি লেখার চেষ্টা করলাম। আশা করছি যদি কিছু ভুল হয়ে থাকে তুমি শুধরে নেবে এবং শুধরে শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো এর সাথেই আমি ঘটনার দিকে এগোচ্ছি। তো ঘটনাটি কিছুটা এইরকম। আমার নাম মাইমুনা। এই ঘটনাটি যখন আমার সাথে ঘটে তখন আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলাম। প্রথম কলেজ লাইফ বেশ ভালোই কাটছিল, কিন্তু পরে একা একা আর একটু ভালো লাগছিল না। আমি একটু শান্ত স্বভাবের ছিলাম, কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না, একা একা কলেজে যেতাম, ক্লাস শেষ করে আবার বাড়ি ফিরে আসতাম। এভাবেই বেশ বোরিং সময় কাটছিল। আমার মা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত থাকতেন এবং সারাদিন একা একা বসে আমার ব্যাপারে এই বিষয় নিয়ে ভাবতেন। আমার মা আমাকে পরামর্শ দেয় যে কাল যেন আমি কলেজে গিয়ে কারোর সাথে কথা বলি এবং বন্ধুত্ব করি। তাই আমিও মায়ের কথা অনুযায়ী কালকে বেশ আনন্দের সাথে কলেজে গেলাম এবং একটি মেয়ের সাথে কথা বললাম এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলাম। বলে রাখা ভালো যে আমি একটি গার্লস কলেজে পড়তাম। সেই মেয়েটির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম মেয়েটির নাম মাইশা। মাইশার সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়। মাইশা ছিল অনেক হাস্যজল আর হাসি খুশি একটা মেয়ে। তারপর আমি মাকে বাড়ি এসে মাইশার কথা বললাম। মা অনেক খুশি হয়েছেন জেনে যে আমি আজকে কারোর সাথে কথা বলেছি এবং বন্ধুত্ব করেছি। এভাবে মাইশা আর আমার বেশ ভালোই দিন কাটছিল। মাইশার যদি কোনো সমস্যা হতো তাহলে আমাকে সে সাথে সাথে ফোন করে জানাতো এবং আমিও অনেকভাবে সাহায্য করার চেষ্টা করতাম। মা একদিন বলেছিল মাইশাকে আমাদের বাড়ি নিয়ে আসতে, তাই আমি একদিন মাইশাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমার মা মাইশার সাথে এমন মনে করে কথা বলেছিল যে দেখে মনে হয় মাইশা তার দ্বিতীয় মেয়ে। আর মাইশারও জন্মের পরে তার মা মারা যান, তাই আমার মাকে সে নিজের মায়ের মতোই মনে করতে লাগলো। আমরা কলেজে একই সাথে একই বেঞ্চে বসতাম। আমি যদি আগে কলেজে যেতাম তাহলে মাইশার জন্য জায়গা রেখে দিতাম এবং মাইশাও যদি আগে চলে যেত তাহলেও সে একই কাজ করত। আমরা অনেক হাসি খুশিতে দিন পার করতে থাকি। হঠাৎ একদিন মাইশা আমাকে ফোন করে বলে যে তার বাড়িতে যেতে। সেদিন আমাদের কলেজ বন্ধ ছিল, তাই আমি মাকে বলে মাইশার বাড়িতে গেলাম। যে মাইশা আমাকে বলল সে একটি ছেলের সাথে বেশ কিছুদিন ধরে কথা বলে দিন দিন সে সেই ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই আমার সাথে পরামর্শ করতে চায় যে সে ছেলেটির সাথে কথা বলবে কিনা। আমি সেই ছেলেটির সম্পর্কে সবকিছু বুঝে শুনে দেখলাম ছেলেটি বেশ ভালোই আছে। তাই আমি মাইশাকে বললাম, ছেলেটি যেহেতু ভালোই আছে তুই চাইলে কথা বলতেই পারিস। মাইশাও কথা শুনে ধন্যবাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমিও তাকে সম্মতি দিয়ে বাড়ি চলে এলাম। তারপর একদিন কলেজে গিয়ে মাইশা আমাকে বলল যে সে কলেজ শেষে কোথায় যেন যাবে আমাকে নিয়ে। আমি কলেজ শেষে ওকে বললাম সে আমাকে নিয়ে কোথায় যেন যাবে বলেছিল। তাই মাইশা আমাকে বলল যে সেই ছেলেটির সাথে আজ তার দেখা করতে যাওয়ার কথা। আমি মাইশাকে দেখে বুঝলাম সে কিছুটা নার্ভাস ফিল করছে, তাই আমাকে নিয়ে যেতে চাচ্ছে সাথে। আমিও গেলাম ওর সাথে। দেখলাম ছেলেটি আসলে অনেক ভদ্র আর আমাদের সাথে অনেক ভদ্র ভাষায় কথা বলছিল। আমরা দেখা করে সেদিনের মতো বাসায় ফিরে আসি। তারপর আমাদের কলেজ লাইফের অবসান ঘটে এবং আমরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হই। আমি যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম মাইশাও একই কোচিং সেন্টারে স্বভাবতই ভর্তি হয়েছিল। আমরা একসাথে প্রতিদিন যেতাম আসতাম, আর কোচিং সেন্টারের পাশে একটি নদী ছিল, সেই নদীর তীরে আড্ডা দিতাম। একদিন আমি আর মাইশা নদীর তীরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটি মেয়ে কালো ড্রেস পরে আমাদের সামনে এসে দাঁড়ালো
আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ মেয়েটির ঠোঁটের লিপস্টিক পর্যন্ত কালো ছিল, আর মেয়েটি অনেক বেশি সেজে ছিল। আমি এমন সাজগোজের মেয়ে আগে কখনো দেখিনি। যাই হোক, সেই মেয়েটিও বলল সেও নাকি আমাদের সাথেই একই কোচিং সেন্টারে পড়ে এবং সে আমাদের সাথেই ভর্তি হয়েছে। আমাদের ব্যাচমেট মনে করে তাকে কিছু বললাম না এবং তাকেও আমাদের আড্ডায় নিয়ে নিলাম। আমি যখন তার নাম জিজ্ঞেস করলাম, সে বলল তার নাম সীমা। আমি যখন সীমাকে কোনো কিছু জিজ্ঞেস করছিলাম, সে সব কিছু যেন এড়িয়ে যাচ্ছিল এবং সব কথার উত্তর দিচ্ছিল। এভাবে আমরা তিনজন প্রতিদিন আড্ডা দিতাম আর তিনজন একই বেঞ্চে বসতাম। মাঝে মাঝে সীমা তার বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসতো, আর সেই খাবারগুলো ছিল যেমন ঘ্রাণ তেমনই খুব সুস্বাদু। সে বলতো যে তার মা নাকি কোনো এক রেস্টুরেন্টের শেফ, তাই তার মা এত সুন্দর করে রান্না করতে পারে। আমরা অনেক মজা করে খেতাম, কিন্তু সীমা সবসময় আমাদের খাবারগুলো 3টি বাটিতে করে নিয়ে আসতো আর নিজে সেই বাটিগুলো আমাদের হাতে তুলে দিত। তারপর আমি যখন মজা করে খাবার শেয়ার করতে বলতাম, তখন সীমা বলতো আমি ঝাল বেশি খাই আর লবণ কম খাই, তাই আমারটাতে বেশি মরিচ দেওয়া আছে, তোমরা আমার খাবার খেতে পারবে না। তারপর আমি যখন মাইশার বাটি থেকে কোনো খাবার শেয়ার করতে খেতে চেতাম, তখনও সীমা সেই খাবারগুলো আমাকে খেতে দিত না। এভাবে সীমা আমাকে বাধা দিত। ঘটনাটা তখন আমি খুব সাধারণভাবেই নিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন আমার ফোনে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। আমি কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যালো, কে আপনি? আপনার পরিচয়টা দেন। কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম এটি মাইশার বয়ফ্রেন্ড। সে আমাকে বলল, মাইশার কি হয়েছে? কিছুদিন থেকে আমার সাথে কথা বলছে না, কল দিলে রিসিভও করে না, ফোন বন্ধ করে রাখে। তারপর একদিন ওর সাথে দেখা করলাম, সেখানে ওকে অনেক জোরাজুরি করলাম, তাও বললো না কি হয়েছে। উল্টো আমার সাথে রাগারাগি করে খারাপ ব্যবহার করে চলে গেল। তুমি কি কিছু জানো? আমি বললাম, কই না তো, আমি তো কিচ্ছু জানি না। তবে কয়েকদিন ধরে আমিও দেখছি আমার সাথে ঠিকমতো কথা বলছে না, অল্পতেই রাগারাগি করে। আমিও কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি কাল কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। এই বলে আমি ফোনটা কেটে দিই। পরদিন সকালে কলেজে গিয়ে আমি মাইশার সাথে কথা বলতে বলতে হঠাৎ বলি, কি রে, আজকাল তোর বয়ফ্রেন্ডের কথা বলিস না, কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা হলে বলতে পারিস, কোনো সলিউশন দিয়ে সাহায্য করতে পারি রে। আমার এমন কথা শুনে মাইশা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, ও তোকে ফোন করেছিল আর তুই ওর ফোন রিসিভ করেছিস কেন? এবার যদি তুই ওর ফোন রিসিভ করিস বা কথা বলিস, তাহলে তোর সাথে আমি ওর জীবনেও কথা বলবো না। তার মুখে এই কথাগুলো শুনে আমি বললাম, না না, আর ফোন রিসিভ করবো না বলে আমি রিক্সায় চড়ে বাড়িতে যাচ্ছিলাম। আর ভাবছিলাম কি এমন বললাম আমি, যার কারণে ও আমার সাথে সম্পর্ক রাখবে না বলল। ভাবতে ভাবতে আমি মাইশার বয়ফ্রেন্ডকে কল দিলাম, তাকে কিছু গালিগালাজ করার জন্য। তারপর যেই না কল দিলাম, অমনি আমার কল ধরে সেই ছেলেটি ভয়ে ভয়ে কাঁপানো কণ্ঠে বলল, ও এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি যাব না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলতে বলতে ছেলেটি ফোন কেটে দিল। আমি অবাক হয়ে গেলাম তার এই কথা শুনে। তাই আমি বাড়িতে না গিয়ে রিক্সা ঘুরিয়ে সোজা মাইশার বাড়িতে গেলাম। আমি যাওয়ার আগে থেকেই মাইশা তার বাড়ির গেটে দাঁড়িয়েছিল আর আমাকে দেখে ভয়ঙ্করভাবে হাসি দিতে থাকে আর বলছে, তোকে বলেছিলাম না ওর সাথে কথা বলতে না, তারপরেও তুই কেন কথা বললি? তোর জন্যই ওকে মারতে হলো। তুই ওর সাথে কথা না বললে ওকে আমি কিছু করতাম না। আমি এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যাই। সাথে সাথে আমি বাসায় ফিরে আসি। তারপর বাসায় এসে আমি মাকে সব কথা খুলে বললাম। মাইশা আমার সাথে ঠিকমতো কথা বলে না, কোনো কিছু বললেই আমার সাথে রাগারাগি করে ক্লাসে মন মরা হয়ে চুপচাপ বসে থাকে। এসব কথা শুনে মা চিন্তিত হলেন, কারণ মা মাইশাকে নিজের মেয়ের মতোই দেখেন। কিছুক্ষণ পর আমার ফোনে মাইশার বয়ফ্রেন্ডের নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলছে, থানা থেকে বলছিলাম, এই ফোনের শেষ কলটা আপনারই ছিল, তাই আপনি থানা থেকে দেখা করে যান। আমি থানার কথা শুনে একটু ভয় পেয়ে যাই। তারপরেও অনেক জিজ্ঞেস করি, এ ফোন আপনি কোথায় পেলেন, আর এই ফোনের মালিকই বা কোথায়? সেই লোকটি বললেন,
এই ফোনের মালিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনি থানায় আসুন, সব জানতে পারবেন। তারপর আমি মাকে বললাম যে থানা থেকে ফোন করা হয়েছিল, আমাকে থানায় যেতে হবে। আমি ভয় পাচ্ছিলাম জন্য মা আমাকে অভয় দিয়ে আমার সাথে থানায় গেল। সেখানে যাওয়ার পর আমাকে কিছু প্রশ্ন করা হয় এবং থানায় আরও কিছু কাজ সম্পন্ন করে আমরা প্রায় আসছিলাম, অমনি আমি থানার পুলিশকে জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেলেন সেই ছেলেটি। তিনি বললেন অনেক ভয়ঙ্করভাবে বিকৃত করে মেরে ফেলা হয়েছে, গলা থেকে মাথা আলাদা করা হয়েছে, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, অনেক কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এসব শুনে একটু কষ্ট পেলাম। তারপর আমি আর মা রিকশায় চড়ে বাসায় ফিরে এলাম। পরদিন আমি কলেজে গিয়ে রীতিমতো আঁতকে উঠলাম। আমি দেখলাম কোচিং সেন্টারের সিঁড়িতে মাইশা একটি ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল। ছেলেটি একদম পড়তে পারত না, দেখতেও ভালো নয়, কথায় কথায় শুধু টাকার গরম দেখায়। আমার একটুও পছন্দ হয় না। মাইশাও সে ছেলেটিকে পছন্দ করে না, কিন্তু আজ কেন তার সাথে বসে গল্প করছে আমি কিছু বুঝলাম না। আমি মাইশার হাত ধরে জোরাজুরি করলাম সেখান থেকে উঠে আসার জন্য, কিন্তু সে কিছুতেই আসছিল না, উল্টো আমার উপর রাগারাগি করলো। আর আমি কিছু না বলে ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি আজ সীমা অনুপস্থিত। কিছুক্ষণ পর দেখলাম মাইশা সেই ছেলেটির বাইকে চড়ে কোথাও যেন চলে গেল। আমার প্রিয় বান্ধবীকে এমন খারাপ ছেলের সাথে দেখে অনেক খারাপ লাগছিল আমার। তাই আমি মাকে বাড়ি এসে সব খুলে বললাম। মা সাথে সাথে আমাকে নিয়ে মাইশাদের বাসায় গেল। গিয়ে দেখলাম মাইশার বাবা বাড়িতে আছে। উনি আমাদের বাড়ির ভেতরে বসতে দিয়ে চা নাস্তা আনতে গেলেন। তারপর মা মাইশার বাবাকে বললেন মাইশার কি হয়েছে, আজকাল এমন ব্যবহার করছে কেন। মাইশার বাবা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমিও কিছু বুঝতে পারছি না দিদি। সারাদিন দরজা লাগিয়ে রুমে একা একা বসে থাকে, কারোর সাথে কথা বলে না। আমি অনেক সকালে অফিসে যাই, তাই একদিন রাতে খাবার গরম করে টেবিলে রেখে ঘুমাতে গেলাম। হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের পাশ থেকে হাড় চাপানোর শব্দ আসছে। আমি লাফ দিয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি ফ্রিজের পাশে কালো কি যেন দাঁড়িয়ে আছে। সে যখনই আমার দিকে তাকালো দেখলাম রাতে বিড়ালের চোখ যেমন জলজল করে তেমনই জলজল করছিল। সাথে আমি লাইট দিতেই দেখি মাইশা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন অনেক দিন কিছু খায়নি। আমি বললাম তুমি এত রাতে খাচ্ছ কেন, আর লাইট জ্বালাওনি কেন। সে আমার কথায় কোনো জবাব না দিয়ে হাত না ধুয়ে সোজা তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল, দিয়ে কার সাথে যেন অন্য ভাষায় কথা বলতে থাকে, যা আমি আগে কখনো শুনিনি। মা এসব শুনে একটি হুজুরের কাছে যাওয়ার পরামর্শ দিল। আমি সাথে সীমার কথা আঙ্কেলকে বললাম। আঙ্কেল সীমার কথা শুনতেই বলল এই মেয়েকে আমার সুবিধার মনে হয় না। এই মেয়েটি মাঝে মাঝে আমাদের বাসায় আসত আর মাইশার রুমে দরজা লাগিয়ে ঘরের ফ্লোরে বসে কি যেন এক রিচুয়াল করত। আবার যখন সেই মেয়েটি চলে যায় তখন মাইশার গলায় তাবিজ ঝুলতে দেখা যায়, যা আগে ছিল না। আমি সাথে সাথেই সেই তাবিজ খুলে ফেললে দেখি পরে আবার যেন কিভাবে চলে আসে। আমার মনে হয় এই মেয়ে জাদুটোনা জানে। আঙ্কেলের এই কথা শোনার পর আমার সীমার উপর সন্দেহ হতে থাকে। এদিকে মাইশার বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে সীমা আর কোচিং সেন্টারে আসছে না। মাইশার বাবাকে একটি হুজুরের ফোন নাম্বার দিয়ে মা আর আমি বাসায় ফিরে আসি। তারপর একদিন হঠাৎ আমি কলেজ থেকে রিকশায় করে বাসায় আসছিলাম, দেখলাম রাস্তার পাশে সীমা দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে রিকশা থেকে নেমে সীমার কাছে গেলাম আর বললাম তোমার আসল নামটা কি বলো। আমি জানি তোমার নাম সীমা নয়। সে বলল তুমি অনেক চালাক, তবে আমি যা করেছি সব টাকার জন্য করেছি। যদি ধরতেই হয় যে টাকা দিয়েছে তাকে ধরো, আমাকে ধরে কোনো লাভ নেই বলে সে আমাকে এড়িয়ে যেতে থাকে। অনেক চেষ্টা করেও তার কাছে আর কিছু জানতে পারলাম না। তারপর সে চলে গেল। আমি রিকশায় চড়ে বাসায় আসলাম। এসে দেখি মাইশার বাবা আমাদের বাড়িতে একটি হুজুরের সাথে কথা বলছিল। মা বলল ঘরে যাও। তারপর হুজুর বলল মাইশার উপর একটি ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এই জাদুটি তুলে নেওয়া সম্ভব নয় যদি সীমা নিজে সেই জাদু না তুলে দেয়, তাই তাড়াতাড়ি সীমাকে খুঁজে বের করুন। সাথে সাথে মাইশার বাবা অনেক খোঁজাখুঁজি করে সীমাকে পেয়ে গেল। তারপর মাইশার বাবা সীমাকে অনেক টাকার লোভ দেখিয়ে বললেন যে সীমার উপর থেকে যেন কালো জাদু সরিয়ে নেওয়া হয়। সীমা টাকার লোভে সেদিন রাতেই মাইশার উপর থেকে কালো জাদু তুলে নেয়।
আবার এও বলে যে এই কালো জাদু করতে বলেছে তার উপরও যেন এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়। সীমা টাকার লোভে সব কাজ করতে রাজি। এদিকে মাইশা পরের দিন থেকে সুস্থ হতে থাকে। তারপর আমরা কোচিং সেন্টারে ক্লাস করছিলাম। হঠাৎ দেখি আমাদের ক্লাসের সেই ছেলেটি, যে ছেলেটি মাইশাকে নিয়ে বাইকে ঘুরতে গিয়েছিল, সেই ছেলেটি এক আত্মচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লে সবাই পানি দিয়ে তার জ্ঞান ফেরায়। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে সে কেন অজ্ঞান হয়েছিল। সে বলল যে ক্লাসরুমের দরজার পাশে নাকি একটি বীভৎস রকমের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এটা শুনে সবাই হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয়। আমি বাড়িতে গিয়ে মাকে এই কথা জানালে মা কিছুটা মাইশার বাবার উপর সন্দেহ করে যে মাইশার বাবা সেই ছেলেটিকে কালো জাদু করেনি তো। এটি যাচাই করার জন্য মা মাইশার বাবাকে আমাদের বাড়িতে আসতে বলে। তারপর তিনি যখন আমাদের বাড়িতে আসেন, মা তাকে প্রথমে ভালো মতোভাবে জিজ্ঞেস করেন যে তিনি সেই ছেলেটিকে কিছু করেছেন কিনা, কিন্তু মাইশার বাবা স্বীকার করছিলেন না। তারপর মা যখন পুলিশের ভয় দেখায় তখন স্বীকার করলেন এবং মা এও বলেন যে সেই ছেলেটির উপর থেকে কালো জাদু না সরিয়ে নিলে আমার মা পুলিশকে খবর দেবে। এর ভয়ে মাইশার বাবা রাজি হয় সীমাকে দিয়ে সেই ছেলেটির উপর কালো জাদু তুলে নেওয়ার জন্য। তাই একদিন মাইশার বাবা সীমাকে তাদের বাড়িতে ডাকে এবং অনেক টাকার লোভ দেখিয়ে বলে যে সেই ছেলেটির উপর থেকে যেন কালো জাদু সরিয়ে নেওয়া হয়। কিন্তু সীমা বলে এভাবে বারবার কালো জাদু তুলে নেওয়া সম্ভব না। মাইশার বাবা অনেক জোরাজুরি করছিল, তারপরেও সীমা রাজি হচ্ছিল না। তারপর এক পর্যায়ে যখন মাইশার বাবা সীমাকে পুলিশের ভয় দেখায় তখন সে তুলে নিবে বলে অনেক টাকা নিয়ে বাড়ি থেকে চলে যায়। তারপরের দিন মাইশা আমাকে ফোন করে শুধু কান্নাকাটি করছিল। আমি বললাম, কি হয়েছে মাইশা? কিন্তু সে আমার কথায় কোনো উত্তর দিচ্ছিল না, শুধু বলছিল আমি যেন তাদের বাড়িতে যাই। তারপর আমি তাদের বাড়িতে গিয়ে দেখি তার বাবা মারা গেছে। তার মৃত্যুটিও অস্বাভাবিক ছিল। মৃত্যুর সময় তার বাবার মাথাটা উল্টো দিকে করা ছিল। যেহেতু মাইশার বাবা ছাড়া আর তার কেউ ছিল না, তাই এরপর থেকে মাইশা আমাদের সাথে থাকে। ওর চাচার বাড়ির লোকজনও আসছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাইশা বলে দেয় যে সে আমাদের সাথে থাকবে। তারপর একদিন আমরা কোচিং সেন্টারে গিয়ে দেখি সেদিনের অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটি অনুপস্থিত। এভাবে অনেক দিন যায়। তারপরে অনুপস্থিত দেখে তার সাথে ছেলেগুলোকে জিজ্ঞেস করলে জানতে পারা যায় মাইশার বাবার মতোই সে ছেলেটিরও মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক ঘটনা, এবং এর থেকে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সবসময় খারাপ জিনিসের ব্যবহার খারাপই হয়। কালো জাদু যে কারোর জীবনকে যেমনভাবে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, তেমনই তার কিছু সাইড এফেক্টও রয়েছে, এবং সেই সাইড এফেক্টগুলোও সমানভাবে আপনার পিছু করে। যেদিন আপনার মনোকামনা পূরণ হবে সেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে সেই সাইড এফেক্টগুলো কীরকমভাবে আপনার জীবনের সমস্ত জিনিসগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই কালো জাদু করা এবং কালো জাদুর থেকে ক্ষতিগ্রস্ত হওয়া দুটোই খারাপ। যাই হোক, ঘটনাটি খুবই ভালো ছিল এবং এরকমই আপনাদের কাছ থেকে আরও ঘটনা চাই। ধন্যবাদ বন্ধু, তুমি এইরকম একটা দুর্দান্ত ঘটনা আমাদের পাঠিয়েছ। এবং আপনাদেরও বলে দিই যে আপনারাও আমাদের এরকম ঘটনা পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল মেল আইডি বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা লিখে পাঠাতে পারেন, আপনারা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন, যেরকমভাবে খুশি। কিন্তু আপনারা যদি ঘটনা পাঠান, আমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে শোনানোর চেষ্টা করব এবং আমরা খুশি হই যে আপনারা আমাদের এরকম ধরনের ঘটনা পাঠাতে আগ্রহী আছেন। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমরা আমাদের পরিবারটিকে বড় করতে পারি। তো এর সাথে শেষ করছি আমাদের আজকের এপিসোড। দেখা হবে ঠিক পরের এপিসোডে। ততক্ষণের জন্য শুভরাত্রি।